বর্ষাকাল, সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গ্রামের কোনো এক প্রান্তে একটা ছোট্ট ক্লাব ঘরের মধ্যে আড্ডা জমিয়ে বসেছে কিছু কলেজ পড়ুয়ার দল। রাজু, বাপি, সুমন আর তন্ময়, এই চার বন্ধু মিলে সপ্তাহ শেষে একজোট হয়ে আড্ডা দেয় এই ক্লাব ঘরে। পড়াশুনো থেকে একটু চাপমুক্ত হতে তারা প্রতি শনিবার সন্ধ্যাবেলায় এই ঘরে বসেই গল্প ঠাট্টা করে। তবে আজ তাদের মধ্যে সবাই উপস্থিত থাকলেও একজনের এখনো দেখা মেলেনি। কি ব্যাপার বলতো, তন্ময় এখনো এসে পৌঁছালো না? ওই তো সবার আগে এখানে আসে। বাপি, একবার ফোন করে দেখ তো, মনে হয় বৃষ্টিতে রাস্তায় আটকে পড়েছে। বাড়ি থেকে বেরোনোর সময় তো ওকে ফোন করেছিলাম, ও বলল ওর আসতে নাকি একটু দেরি হবে। তা আর একবার ফোন করেই তো দেখতে পারিস। বেচারা মনে হয় বৃষ্টির জন্য আসতে পারছে না। আচ্ছা দাঁড়া, দেখছি আমি। বাপি প্রায় 2 থেকে 3 বার তন্ময়কে ফোন করলো, কিন্তু কোনোভাবেই কোনো উত্তর মিলল না। প্রতিবারই ফোনটা বেজে বেজে কেটে গেল। কিরে, কি হলো? না রে, অনেকবারই তো ফোন করলাম, কিন্তু কেউই ফোনটা তুললই না। আমার এবার কিন্তু চিন্তা হচ্ছে। আরে চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। মনে হয় বাড়ি থেকে ফোন নিয়ে বেরোতে ভুলে গেছে। হঠাৎ আশেপাশে কোনো একটা গাছের মধ্যে কর কর করে জোরে একটা বাজ পড়ল। নিমেষে গাছটার মধ্যে আগুন ধরে গেল। গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। চারিদিকটা ঢেকে গেল কালো অন্ধকারে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া, আর তার সাথে বৃষ্টির তাণ্ডব। যেন প্রকৃতি কোনো বিপদের সংকেত দিতে শুরু করেছে এবার। এই যা, আজ আর মনে হয় কারেন্ট আসবে না। বাজটা আশেপাশেই কোথাও একটা পড়েছে। দূর, পুরো মুডটাই খারাপ হয়ে গেল। ওই তন্ময়টাও আজ এলো না, আর এদিকে কারেন্টটাও চলে গেল। এখন এই অন্ধকারে বসে বসে মশার কামড় খাওয়া ছাড়া আর কোনোই কাজ নেই। এই কেউ একটা কিছু জ্বালার ব্যবস্থা কর দেখি। অন্ধকারে কোথায় কি থাকবে, বর্ষাকাল তার ওপর। দাঁড়া দাঁড়া, আমি দেখছি বলেই রাজু অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে কোথা থেকে একটা বাতি খুঁজে পেল। হাওয়ার দাপটে দেশলাইটা জ্বলতে চাইল না। অনেকবার চেষ্টা করার পর কোনো রকমে সে বাতিটা জেলে মেঝের ওপর বসিয়ে দিল। ক্লাবের জানলাটা দিয়ে মাঝে মধ্যেই জোরে বৃষ্টির ঝাপটা এসে পড়ছে ঘরের ভিতরে। হাওয়ার দাপটে মোমবাতির শিখাটা বেশ খানিকটা নড়ে চড়ে উঠছে। এই হয়তো নিভে যাবে। রাজু মোমবাতির শিখার সামনে হাত আড়াল দিয়ে সেটাকে হাওয়ার দাপট থেকে বাঁচাচ্ছে। এমন সময় ক্লাবের দরজায় কটা টোকা পড়ল। কে? তন্ময় এলি নাকি? কিছুক্ষণ চুপ, তারপর দরজার ওপার থেকে উত্তর এলো, আমি তন্ময়, এই দরজাটা খোল, খুব ভিজে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি যাচ্ছি বলেই সে দরজাটা খুলে দিল। দেখল তন্ময় ভিজে একেবারে সপ করছে। অন্ধকারের চোটে মুখটা একটু আবছা দেখা যাচ্ছে। তখনও বাইরে বেশ ভালোই বৃষ্টি হয়ে চলেছে। কি অবস্থা, এই দেখো কাণ্ড। আয় আয়, ভিতরে আয়। রাজু তন্ময়কে ভিতরে ডেকে নিল। তারপর একটা গামছা তাকে মোছার জন্য দিল। থাক, এটা লাগবে না। কি আশ্চর্য, লাগবে না মানে? তুই তো একেবারে ভিজে সপ করছিস। না মুছলে যে এবার ঠান্ডা লেগে জ্বর আসবে। তন্ময় আবারও কিছুক্ষণ চুপ করে থাকলো। কোনো উত্তর দিল না সে। বাতির আলোটা টিম করে জ্বলছিল। হাওয়ার দাপটে সেটাও ধপ করে নিভে গেল। ওহো, এই বাপি, জানলাটা দিয়ে দে তো, বারবার বাতিটা নিভে যাচ্ছে। এই বলে রাজু আবারও একটা দেশলাই জ্বালাতে যাবে, এমন সময় একটা অদ্ভুত কথা বলল তন্ময়। থাক না, আবার কি দরকার বাতি জ্বালার? এই তো ভালোই তো আলো আছে ঘরের মধ্যে।
সবাই তার কথা শুনে অবাক ছাড়া আর কিছুই হলো না। এই, তোর কি বৃষ্টিতে ভিজে মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কী সব আবল তাবল বকছিস বলতো তখন থেকে? ঘরের মধ্যে তুই আলো কোথায় দেখতে পাচ্ছিস? এটা বলে রাজু বাতিটা আবারও জ্বেলে দিল। এবার আর কিছু হলো না। রাজুর কথা মতো বাপি জানলাটা বন্ধ করে দিয়েছে। ঘরের মধ্যে এবার একটু হলেও আলো ছড়িয়েছে। হ্যাঁ, এবার বল দেখি, এই তোর কি হয়েছে? তখন থেকে ভুলভাল কথা বলে যাচ্ছিস। আর এত বৃষ্টিতে তুই ছিলি কোথায়? শুধু শুধু ভিজে ভিজে আসতে গেলি কেন আবার? আমি তোদের কাছে না এসে থাকতে পারলাম না। ভাবলাম যাবার আগে শেষবারের মতো তোদের সাথে দেখা করে যাই। ও, এবার বুঝেছি, তোর বাবার ব্যবসাটা ধরবি তাই তো? তাই তুই ব্যাঙ্গালোর চলে যাচ্ছিস। তাও ভালো, তোর একটা হিল্লা হয়ে গেল। ও, এই জন্য সেই থেকে এসে তোর মনটা খারাপ, তাই না? হ্যাঁ, আরে এত মন খারাপ করিস না, এই চিন্তা নেই। আমরা ঠিক তোর সাথে বছরে একবার হলেও দেখা করে আসবো। হ্যাঁ, কিন্তু ভাই একটা কথা বলছি, ওখানে গিয়ে আমাদের আবার ভুলে ঠুলে যাস না। বাপির কথাটা শুনে তন্ময় তার দিকে তাকালো, যেন সে কিছু না বলেই তাকে অনেক কিছু বুঝিয়ে দিতে চাইছে। কি রে, কি হলো? ওরম করে তাকিয়ে আছিস কেন? দূরে আবারও কড়কড় করে কোথাও একটা বাজ পড়ল। এবার তন্ময় তাদের এমন কিছু বলল যেটা শুনে সবার মাথাটা যেন ঘুরে যেতে শুরু করলো। শোন, তোদেরকে একটা বিশেষ কথা বলার জন্য এখানে এসেছি। পুকুরের পাশের ওই পূর্ব দিকের বটগাছটার নিচে আমার কিছু জিনিস পড়ে আছে। যদি পারিস তোরা সেইগুলো একটু আমার বাড়ি পৌঁছে দিস ভাই। মানে কি বলছিস বলতো? কিছুই যে বুঝতে পারছি না আমি। রাজু কথাটা বলা মাত্রই তন্ময়ের মুখে একটা হাসি ফুটে উঠল। বিশাল একটা গালচেরা হাসি হেসে উঠল সে। তার চোখের মণিগুলো এখন ক্রমশ ছোট হয়েছে। তার শরীর দিয়ে কেমন যেন এক প্রকারের ধোঁয়া বেরিয়ে চলেছে। বিভৎস তার মুখটা সবাই দেখে যেন ভয়ে জমে যেতে লাগলো। কেউ ভাবতেও পারেনি যে আজ তাদের সাথে এমন কোনো ঘটনা ঘটবে। ওরে ওরে, তোরা ভয় পাসনি রে? আমি তোদের কাছেই আসছিলাম। রাস্তা দিয়ে আসার সময় বৃষ্টিটা খুব জোরে শুরু হলো, তাই আমি ওই বটগাছটার তলায় দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। কিন্তু কিন্তু হঠাৎই গাছটার মাথায় জোরে একটা বাজ পড়লো, আর আমার এই অবস্থা হলো। ওই গাছের নিচে এখনো আমার পোড়া শরীরটা পড়ে আছে যে। পারলে পারলে ওটা আমার বাড়ি পৌঁছে দিস। আমার এই শেষ অনুরোধটুকু রাখিস। আজকের পর থেকে তোদের সাথে আমার আর দেখা হবে না যে। আর হ্যাঁ, এই দুর্যোগে কোনোদিন তোরা বাড়ির বাইরে বেরোবি না, না হলে আমার মতো অবস্থা হবে তোদেরও। বাড়ি থেকে আমাকে বেরোতে বারণ করেছিল, কিন্তু কিন্তু আমি শুনিনি। বিদায় বন্ধুরা, এবার আমি চলি। বলেই তন্ময়ের ছায়ামূর্তিটা আস্তে আস্তে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। তারপর কিভাবে যেন ঝপ করে কারেন্টটাও চলে এলো, যেন তন্ময় যেতে যেতে আলোটা ফিরিয়ে দিয়ে গেল। সবাই আর বেশিক্ষণ বসে থাকলো না, হুড়মুড় করে দৌড়ে সোজা গিয়ে দাঁড়ালো ওই বটগাছের নিচে।
তারপর যা দেখলো তাতে ওদের সারা গায়ের রক্তটা যেন জমে বরফ হয়ে যেতে শুরু করলো। বিশাল বটগাছটা পুড়ে ছাই হয়ে গেছে, আর তন্ময়ের দেহটা বীভৎসভাবে পড়ে আছে গাছের নিচে। সারা শরীরটা পুড়ে ছাল চামড়া উঠে গেছে, চোখগুলো বাইরে ঠেলে বেরিয়ে এসেছে, মুখটা হাঁ করা। বেচারা মরার আগে খুব ভয় পেয়েছে। আমি ভাবতেই পারছি না, তন্ময় আর আমাদের মধ্যে নেই। মরে গিয়েও ও আমাদের সাথে দেখা করতে এসেছিল, তবে ও যেতে যেতে একটা বড় শিক্ষা দিয়ে গেল আমাদের। আর যাই করো না কেন, প্রকৃতিকে কোনোদিনও অবহেলা করো না, না হলে প্রাণের ঝুঁকি হতে পারে। হ্যাঁ, একদম ঠিক কথা। চল এবার সবাই মিলে ওর দেহটা ওর বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করি। তন্ময় ভাই আমাদের, তুই যেখানেই থাকিস ভালো থাকিস, তোকে আমরা কোনোদিনও ভুলবো না। কথাটা বলা মাত্রই কোথা থেকে একরাশ হাওয়া এসে তাদের শরীর স্পর্শ করে চলে গেল, যেন তন্ময়ের আত্মা জানান দিল যে সে সব কিছু এখনো দেখছে। দূরের একটা গাছের আড়াল থেকে একটা মূর্তি তাদের দিকেই চেয়ে দাঁড়িয়েছিল। নিমেষে সেটাও হাওয়ায় মিলিয়ে গেল। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের পরিবেশনা। গল্পটা কেমন লাগলো সকলে কমেন্ট করে অবশ্যই জানিও। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।